আপু, আমরা দেখেছি যে আপনি কেটের ইন্টারভিউ নিয়েছেন এবং এটা ওই সময় খুবই পপুলার একটা ইন্টারভিউ ছিল। খুবই আনএক্সপেক্টেড ছিল, কারণ এই ইন্টারভিউগুলো সাধারণত আমাদের দেশের জার্নালিস্টদেরকে দিতে চায় না। আপু, আপনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে আপনি যুক্ত হয়েছিলেন। তো আমি তখন বেশ ইয়াং। সো দর্শক বিরতিতে যাবার আগে বলেছিলাম ফিরবো একজন অতিথিকে নিয়ে। সেই কথা মতো আজ আমাদের অতিথি হিসেবে এসেছেন সাদিয়া খালিদ রীতি, যিনি একাধারে একজন চিত্রনাট্যকার, চলচ্চিত্র সমালোচক এবং সাংবাদিক। কেমন আছেন আপু? ভালো। পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, এবার আয়োজন কেমন ছিল? বেশ ভালো ছিল। আমাদের খুব লাস্ট মোমেন্টে অনেক কিছু করতে হয়েছে, যেহেতু এবার অনেক ধরনের অনিশ্চয়তা ছিল যে এই ফেস্টিভ্যালটা আদৌ করা যাবে কিনা। সো লাস্ট মোমেন্টে গিয়েও যে এরকম 40 জন বাইরে থেকে আনতে পেরেছি আমরা, 245টি সিনেমা দেখাতে পারছি 91টি দেশ থেকে এবং 5টি ভেন্যুতে। ইভেন এবার ঢাকার বাইরেও ভেন্যু অ্যাড হয়েছে। সব মিলিয়ে আমাদের বেশ জমজমাট আয়োজন, খুবই অল্প সময়ের প্রিপারেশনে। তো সব মিলিয়ে বেশ মানে ভালো, এবং দর্শক সমাগম বেশ পজিটিভ। প্রায় বেশ কয়েক বছর থেকে আপনি এটার সাথে যুক্ত আছেন। হ্যাঁ, হ্যাঁ। যুক্ত হওয়া কিভাবে এবং এই যে জার্নিটা, এটা সম্পর্কে জানতে চাই। যুক্ত হওয়াটা আসলে স্টুডেন্ট লাইফে 2012-তে আমাকে আমার টিচার পাঠিয়েছিলেন এই ফেস্টিভ্যালের অফিসে একটা ফিল্মের ম্যাগাজিন কালেক্ট করার জন্য, যেটা পড়লে আমরা ফিল্ম সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। সো বেসিক্যালি ওই দিন আমি যখন যাই অফিসে, তখন আমার সাথে আহমেদ মুস্তফা জামালের একটা মিটিং হয় এবং উনি আমাকে খুব সুন্দর করে মানে ক্যারিয়ার প্যাথটা বুঝায় দেন যে এই ফেস্টিভ্যালের লাইনে আসলে ক্যারিয়ার কীভাবে হয় মানুষের, এবং সেটা থেকে আমি অনেক ইন্সপায়ার্ড হই এবং একটা গাইডেন্স পাই। সো সেটা আসলে আমার এই ফেস্টিভ্যালের সাথে যুক্ততা শুরু সেই 2012-তে। আর তারপরে প্রথম জুরি হয়েছে এই ফেস্টিভ্যালে 2018-তে, এবং সেটা দিয়েই আমার যে কোনো ফেস্টিভ্যালে জুরি হওয়ার প্রথম অভিজ্ঞতা ওটাই। তারপরে এক এক করে আমার আমন্ত্রণ আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে। গ্রেট। আচ্ছা, এবারের সিনেমাগুলো কেমন ছিল? প্রতিবারই তো বিভিন্ন ধরনের সিনেমা আসে, এবার আপনাদের মনে হয় যে পার্টগুলো কেমন ছিল? আচ্ছা, সবার কাছে খুব সেন্ট্রাল এশিয়ার সিনেমাগুলোর খুব সুনাম শুনছি। যদিও আমি আয়োজন নিয়ে এত ব্যস্ত থাকি যে আমার আসলে বসে সিনেমাটা দেখা হয় না ওভাবে, কিন্তু আমি বাংলাদেশ প্যানোরামার জুরি আছি দেখে ওই সিনেমাগুলো আমার দেখা হয়েছে। শর্ট ফিল্ম ছিল 11টি আর ফিচার ফিল্ম ছিল 9টি বাংলাদেশ থেকে কম্পিটিশনে। সো সেটার মধ্যে আমি বলবো শর্ট ফিল্মের মান খুবই ভালো, এবং আমি এবার তো চতুর্থবারের মতো জুরি হলাম এখানে। সো প্রতিবারই দেখছি যে আরও অনেক বেটার হচ্ছে কোয়ালিটি। সো আর ফিচার ফিল্মের ক্ষেত্রে অবশ্য সেম জিনিসটা বলতে পারছি না। ফিচার ফিল্ম এক এক বছর আমরা এক এক রকম পাই। হ্যাঁ, বিকজ আপনারা দেখে থাকবেন যে প্রতি বছর যে এরকম 10টা খুব ভালো সিনেমা হচ্ছে তা তো না। কিছু কমার্শিয়াল হচ্ছে, কিছু ফেস্টিভ্যালে ভালো করছে, আবার কিছু হয়তো বা মানগত দিক থেকে অত ভালো না, কিন্তু হয়তো বা গল্পটা একটু গুরুত্বপূর্ণ, বা সবকিছু মিলিয়ে একটা মিক্সড ব্যাগ হয় প্রতিবারই। আর তবে হ্যাঁ, কয়েকটা খুব ভালো সিনেমা ছিল এবং দর্শকরাও খুব প্রশংসা করেছে। আপু, আপনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে আপনি যুক্ত হয়েছিলেন। এটা তো অবশ্যই আমাদের সবার জন্য, বাংলাদেশিদের জন্য গৌরবের বিষয়। এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি ওই গল্পটা। হ্যাঁ, ক্যানে যখন যুক্ত হয়েছি তখন 2019, তো আমি তখন বেশ ইয়াং। সো আমাদের মাথায় একটা ধারণা থাকে না, ফিল্ম ক্রিটিক মানে হচ্ছে ধরেন অনেক অনেক একটা লম্বা জার্নি পার করে এসে একটা একটা সার্টেন এজ এবং এবং ছেলে। আমরা মেয়েদেরকে খুবই কম দেখেছি ফিল্ম ক্রিটিক হিসেবে, বা মেয়েদের অ্যাকসেপ্টেন্সটাও খুব কম দেখেছি বাংলাদেশে অ্যাজ ফিল্ম ক্রিটিক, বিকজ মেয়েদের ওপিনিয়নকে সবসময় ছোট করার একটা প্রবণতা বাংলাদেশে আমাদের এই সোসাইটিতে। সো এই দিক থেকে আমি বলবো যে মেয়ে হিসেবে যেতে পারাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এখনো পর্যন্ত আমি বলবো যে মেয়ে হিসাবে আমাকে অলওয়েজ ছেলের পিছনেই হয়তো বা আমার ওপিনিয়নটা ধরছে। আমার ওপিনিয়নকে গুরুত্ব দিলেও হয়তো বা আমার সমান বা আমার থেকে একটু কম অভিজ্ঞতা সম্বন্ধে মানে আরেকটা ছেলের ওপিনিয়নকে হয়তো বা আরও একটু বেশি গুরুত্ব দিয়ে মানুষ দেখে। সো এটা আমাদের একটা টেন্ডেন্সি আছে, বাট এটা আমরা উত্তরে যাব যখন আরও বেশি মানুষজন এরকম বড় বড় ফেস্টিভ্যাল বলেন বা বড় বড় অ্যাওয়ার্ডস বলেন, সেখানে মেয়েরা যত বেশি যুক্ত হবে তত আমরা আসলে এটাকে উতরাতে পারবো। আচ্ছা, এই যে আপু আপনার কান চলচ্চিত্র উৎসবে আপনি গিয়েছেন বা অন্যান্য ফেস্টিভ্যালে, অনেক ফেস্টিভ্যাল বাইরের কান্ট্রির আপনি যুক্ত হয়েছেন, বাংলাদেশের ফেস্টিভ্যাল এবং বাইরের কান্ট্রির ফেস্টিভ্যালগুলোর মধ্যে আপনার কি ডিফারেন্স লেগেছে, কোন বিষয়গুলোকে? আচ্ছা, বাইরের ফেস্টিভ্যাল যত গিয়েছি তার মধ্যে খুবই ভালো মানের ফেস্টিভ্যালগুলো ছিল, যেমন ক্যান, বার্লিন,
তারপরে আপনার ইভেন রাশিয়াতে বলেন বা ইরানে বলেন, খুবই মানে প্রেস্টিন কোয়ালিটির ফেস্টিভ্যাল ওগুলা। আবার মোটামুটি মিডিওকার কোয়ালিটিরও কিছু ফেস্টিভ্যালস ছিল। বাট আমাদের দেশে প্রেস্টিন কোয়ালিটির ফেস্টিভ্যাল বলতে আসলে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা আছে, আর সেটার বাইরে খুবই কম আছে আসলে যে এই কোয়ালিটির আয়োজন হচ্ছে। এবং আমাদের অনেক নিম্নমানের ফেস্টিভ্যাল আছে, যেটা খুবই দুঃখজনক, বিকজ সবাই চায় কি আমার একটা ফেস্টিভ্যাল থাকবে বা আমার ইনস্টিটিউশনের একটা ফেস্টিভ্যাল থাকবে। হ্যাঁ, সবার নিজের আলাদা করে ছোট একটা জায়গার রাজা হওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে। তো এটাই ফেস করেছি বাংলাদেশে। আপু, আমরা দেখেছি যে আপনি কেটের ইন্টারভিউ নিয়েছেন এবং এটা ওই সময় খুবই পপুলার একটা ইন্টারভিউ ছিল। তো এই জায়গা থেকে ওই সময়টা আপনার কেমন লেগেছে? এত বড় একজন অভিনয় শিল্পীকে সামনে পাওয়া, তার ইন্টারভিউ নেওয়া, কভার করা অনেক বড় একটা ব্যাপার। ফিলিংসটা জানতে চাই। হ্যাঁ, খুবই আনএক্সপেক্টেড ছিল, কারণ এই ইন্টারভিউগুলো সাধারণত আমাদের দেশের জার্নালিস্টদেরকে দিতে চায় না। ওদের যেই সব দেশে ওদের ব্যবসাটা বেশি, যেসব দেশে ওদের কাভারেজটা বেশি, সেখানে ওরা আসলে ইন্টারভিউগুলো দিতে চায়। বাট আমি নেটফ্লিক্সের সাথে আমার মোটামুটি একটা যোগাযোগ স্থাপন হয়েছিল গত 3-4 বছর ধরে গোল্ডেন গ্লোবসের ভোটার হিসেবে। এবং বিভিন্ন ইন্টারভিউতে আমি যখন কোয়েশ্চেন সাবমিট করেছি, ওরা আমাকে পার্সোনালি বলেছে যে ওদের পছন্দ হয়েছে আমার কোয়েশ্চেনটা। তো ওরা আমাকে পছন্দ করে আসলে ইন্টারভিউটা দিয়েছে, কোনো লাভ ক্ষতি হিসাব করে দেয়নি আসলে। আর ইন্টারভিউ যখন নিতে গিয়েছি, কেট তো অবশ্যই আমার অনেক পছন্দের অ্যাক্ট্রেস, তার ভার্সেটিলিটি এবং তার অনেক মানে আমার অনেক ফেভারিট মুভি আছে কেট উইন্সলেট, যেমন ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড, বা ইভেন ও যে একটা গানও করেছিল সেটাও আমার খুব পছন্দ। তো সব মিলে আমার ওকে খুবই ভালো লাগে। আর ওর ইন্টারভিউটা নিতে গিয়ে দেখি ও এত প্রফেশনাল, সবটা আমার কাছে খুব মানে এবং অ্যান্সারগুলা খুব গুছিয়ে দিচ্ছে, আর খুব মানে আমিও রিলেট করতে পারছি ওর সাথে। সো এটা খুব ভালো লেগেছিল ইন্টারভিউটা নেওয়ার সময়। আর পরে যেহেতু সবাই দেখেছে ইন্টারভিউটা, সেটা তো আরও ভালো লেগেছে আসলে। কারণ এরকম যদি হতো যে আমি ইন্টারভিউটা করেছি কিন্তু আসলে সবার কাছে পৌঁছাতে পারিনি ইন্টারভিউটা নিয়ে, তখন হয়তো বা একটা অপ্রাপ্তি থাকতো, কিন্তু এখন আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। ওকে, আমি ইন্টারভিউটা নিয়ে আরেকটু কথা বলতে চাই। এই যে আপনি বললেন, আমার কথাটা খুব ভালো লেগেছে যে তাদের প্রফেশনালিজমের যে ব্যাপারটা এটা থাকে কেটের ক্ষেত্রে, সেটা আপনি বলেছেন। এই যে আপনি বাংলাদেশের সেলিব্রিটি এবং বাইরের সেলিব্রিটির মধ্যে আপনি ইন্টারভিউর ক্ষেত্রে যদি আমি বলি, আপনার কি কি মনে হয় যে কোন দিকগুলো আমাদের মধ্যে কমতি আছে, বা তাদের বা আমাদেরগুলো ডেভেলপ করা উচিত, তাদের থেকে শেখা উচিত? একটু জেনারেলাইজ করাটা একটু মুশকিল, কিন্তু কিছু জিনিস বলতেই হয়। যেমন কোভিডের মধ্যে অনেক বলিউড সেলিব্রিটিদেরও ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারাও বেশ অনেক প্রফেশনাল ছিল, একদম সময় মতো আসা এবং ওই যে সম্মান দিয়ে কথা বলা। যেমন অভিষেক বচ্চন আমাকে সাদিয়া জি বলে ডাকছে, হ্যাঁ, বা এতে শাবানা আজমি আমার নামের উচ্চারণটা আমাকেই কারেক্ট করে দিচ্ছে, না 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 এটা খালিদ খালিদ হবে। ওদের মানে ইন্টারাকশনটা কিন্তু খুব মানে মানে স্মুথ। হ্যাঁ 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 হ্যাঁ, এবং খুব পার্সোনাল মনে হয় যে না, সে আসলে অ্যাকনলেজ করছে আপনাকে। যে জিনিসটা আমাদের সেলিব্রিটিদের হয়তো মিডিয়া ট্রেনিং এর মধ্যে অনেক সময় এটা বাদ পড়ে যায়, সব সময় বলবো না, কিন্তু অনেক সময় বাদ পড়ে যায়, বা আমাদেরই হয়তো বা তাদের পিছে ঘোরার একটা ব্যাপার থাকে। যারা তাদেরকে ইন্টারভিউ নিতে চায় তারা কেমন জানি একটা ইলিউসিভ একটা অরা দেওয়ার চেষ্টা করে, যেটা বাইরের সেলিব্রিটিদের মধ্যে পাইনি। কারণ তাদের যখন সিনেমা বের হচ্ছে বাইরের সেলিব্রিটিদের, তখন তারা নিজ উদ্যোগে তারাই কিন্তু আমাকে কমিউনিকেশন করে ইন্টারভিউগুলো সেট আপ করেছে, আমি নিজ থেকে কিন্তু ইন্টারভিউ চাইনি। ওকে, হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের সেলিব্রিটিদের মধ্যে কিছুটা হলেও মিসিং আছে। যেমন এই ফেস্টিভ্যালের কথাই যদি বলি, যত মানুষের সিনেমা এসেছে এখানে, সেই সব কজন সেলিব্রিটিকে কিন্তু আমরা পাইনি ফেস্টিভ্যালে। ওকে, হ্যাঁ, বা যাদেরকে হয়তো বা আমরা জুরি বোর্ডে রেখেছি, মেন্টর হিসেবে রেখেছি, বিদেশিরা আসছে, হয়তো আমাদের দেশের মানুষই আসছে না। তো এই জিনিসটা আমাদের একটু ল্যাকিং আছে, আরেকটু প্রফেশনালিজম আশা করতেই পারি আমরা। আপু, আমি আপনার স্টাডিতে একটু চলে যেতে চাই। আচ্ছা, আপনার এত দূর এগিয়ে যাওয়া বা এই ইন্সপিরেশনটা, মানে বাংলাদেশে আমরা যে মেয়েরা থাকি সাধারণত আমরা কোনো স্টেপ নিতে অনেক ভয় পাই, যে ওকে ফাইন আমি এটা করব, কি হবে, বা আমাদের স্টাডিটাও আসলে ওভাবে আমাদেরকে মেন্টালি অত আমাদের গ্রো করে না যে না আমরা করব। তো আপনি হচ্ছে লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার যে ইউনিভার্সিটিতে আছে ওটাতে আপনি পড়াশোনা করেছেন এবং চিত্রনাট্য করেছেন। এই বিষয়টা কি আপনাকে এই বিষয়গুলোতে ইন্সপায়ার করেছে, বা আপনার সামনে পথ চলাটাকে অনেকটা স্মুথ করে ফেলেছে? হ্যাঁ, ডেফিনেটলি এটা অনেক হেল্প করেছে। আর আপনি যেটা বললেন যে আমাদের মেয়েদের ক্ষেত্রে এখানে আমাদের
যথেষ্ট আমরা সাপোর্টটা পাই না আসলে। যেমন আপনি দেখবেন অনেক অবস্থাপন্ন ফ্যামিলিতে কোনো একটা ভাই আর বোন থাকলে ভাইটাকে আন্ডারগ্রেডেই বিদেশে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু বোনটাকে হয়তো বা মাস্টার্সে, তাও বা যদি সে খুব ভালো রেজাল্ট ভালো করে, result করে, হয়তো বা সে স্কলারশিপ পেলো, তাহলে হয়তো অ্যালাউ করলো বিয়ে করার পরে। এটা খুব আমাদের বিভিন্ন ধরনের শর্ত এটা দেওয়া হয় হচ্ছে শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে। সো হ্যাঁ, এটা আমার ক্ষেত্রেও ছিল। আমার ভাইকে আন্ডারগ্রেডে পড়তে পাঠানো হয়েছে, আর আমার হচ্ছে মাস্টার্স লেভেলে যাওয়া হয়েছে। সো আমার বোনের ক্ষেত্রেও সেম, কিন্তু অথচ আমরা কিন্তু অনেক বেটার স্টুডেন্ট ছিলাম। আমার বোন বুয়েট থেকে পাশ করেছে আর্কিটেকচারে, সো আমরা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতাম, বাট তারপরেও কিন্তু এই ছেলে মেয়ের যে এই পার্থক্যটা, এটার জন্য আসলে দেরি হয়েছে। আর আমার ইভেন বাইরে পড়তে যাওয়ার তাগিদটাও আসলে এই মেয়ে হওয়ার জন্য যে বিভিন্ন বৈষম্য ফেস করেছিলাম এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে, সেটা থেকে কিন্তু এই ইন্সপিরেশনটা এসেছিল। যেমন আমি নাম উল্লেখ না করে বলতে চাই যে খুব হয়তোবা অনেক পরিচিত ডিরেক্টর যে অনেক ভালো করেছে, অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, বাইরের ফেস্টিভ্যালে তার সিনেমা যাচ্ছে, এরকম একজনকে আমি অ্যাসিস্ট করতে গিয়ে মানে মানে অলমোস্ট আমি অ্যাবিউজের হাত থেকে বেঁচে এসেছি। হ্যাঁ, সো এইরকম একটা এক্সপিরিয়েন্সের পরে আমার কাছে মনে হলো যে ইটস নট সেফ। তখন দ্যাট ওয়াজ 2011। সো তখন মনে হলো যে ইটস নট সেফ। তো তখন আমি আসলে ডিসিশন নিলাম যে আমি পড়াশোনা করে নিজের আসলে ভিতটা মানে একদম স্ট্রং না করে আমি আসলে এখানে কাজ করতে আসবো না, বিকজ তখন আমার এগুলা ফেস করতে হবে। এবং ইট ওয়ার্কড। আমি যখন পড়াশোনা করে আসলাম তখন কিন্তু মানুষের তখন আউটলুকটা চেঞ্জ হলো। তখন তারা আমার সাথে চিন্তা করে। থ্যাংক ইউ আপু, আমাদের সাথে অনেকক্ষণ আপনি কথা বলেছেন। আমরা আরো অনেক গল্প করবো আপনার ব্যক্তিগত জীবন, আপনার পরিবার এবং আপনার সিনেমা নিয়ে, কিন্তু আমাদের এবার একটু বিরতি নিতে হবে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেয়, আর কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও যাবো আমাদের অতিথির কাছে। আপু, আমরা পড়াশোনায় ছিলাম যে আপনি লস অ্যাঞ্জেলস থেকে পড়েছেন চিত্রনাট্যে, তো এখান থেকে কি পড়াশোনাটাকে নিয়ে কি আবার কর্মজীবনে ফেরা কিনা? যে পড়াশোনা থেকে ইন্সপায়ার হয়ে মানুষ তো পড়াশোনা এক সাবজেক্টে করে বা তারপর তার পেশাগত জীবনে অন্য কিছু ক্যারিয়ারে সে যায়, কিন্তু আপনি এটাকেই কেন বেছে নিলেন? হ্যাঁ, আমার স্ক্রিন রাইটিং করার ইচ্ছাটাই ছিল সব সময়। সো পড়াশোনাও সেটাতেই করলাম। আর আসার পরে স্ক্রিন রাইটিং নিয়ে যে ফুল টাইম কাজ করার তো ওরকম সুযোগ নাই, বাট কিছু কিছু ভালো স্ক্রিপ্টে কাজ করার সুযোগ হয়েছে, এবং কিছু খুব ভালো স্ক্রিপ্ট যেগুলো এখনও সিনেমা হয়ে ওঠেনি, যেগুলো এখনও বানানোর জন্য হয়তো বা প্রডিউসার পাওয়া যায়নি, সেরকমও আছে। আবার ওয়েব সিরিজ একটা রিলিজ করতে পেরেছি। সামনে আরেকটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আসছে, খুব বড় স্টার আছে, অ্যানাউন্সমেন্ট হলে আপনারা জানতে পারবেন। আমি এখানে রিভিউ করতে পারছি না। থ্যাংক ইউ। আর এখন আমি একটা শর্ট ফিল্ম বানাবো, খুবই এক্সপেরিমেন্টাল কাজ, সো অনেক প্রি প্রোডাকশনের কাজ চলছে এখন আমার। সো ওগুলোই করলাম এই পর্যন্ত। ফুল টাইম যে করতে পারলাম না সেটা আমার একটা দুঃখ ছিল, বাট এখনও আসলে বাংলাদেশে ওভাবে করে স্ক্রিন রাইটারদের জন্য ফুল টাইম কাজ করা আসলে ক্ষেত্রটা হয়নি এখনো। আপনি একটু ভবিষ্যৎবাণী আমাদের দিয়ে যান, আমরা কবে বিশ্বমানের সিনেমা বানাতে পারি? বাংলাদেশ এখন কোন স্টেজে রয়েছে যে আরো কত বছর পর আমরা এগুলো ফেস করে গিয়ে ওই জিনিসটাকে ক্রিয়েট করতে পারি? হ্যাঁ, বিশ্বমানের সিনেমা আমাদের এখন রেগুলার হচ্ছে, ধরেন বছরে একটা, দুইটা বা তিনটা। এবার যেমন এই রটারডাম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে কদিন পরে, একটা এ গ্রেড ফেস্টিভ্যাল, সেখানে বাংলাদেশ থেকে 3টা ছবি গিয়েছে, রোহিদ, তারপরে তৌকিরের দেলুপি, আর হচ্ছে আপনার রেজওয়ান শাহরিয়ার সুমিতার মাস্টার। সো এটা হিউজ আমাদের জন্য। সো এই যে আমাদের অগ্রগতি হচ্ছে প্রতি বছরের পর বছর, এরকম এই 3-4টা ভালো মানের হচ্ছে, বিশ্বমানের ছবি 3-4টা হচ্ছে, সেটাই বা কম কি? আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিতে আসলে কোনো ইনভেস্টমেন্ট নাই, আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, সেটা থাকলে হয়তো বা আমরা আরও বেশি পেতাম। কারণ যে পরিমাণ মানুষ আসলে সিনেমার জন্য পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছে, সেই পরিমাণ আমরা তো ভালো সিনেমা পাচ্ছি না, কারণ আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচার তো নাই, আরও পদে পদে বাধা আছে। সো এই জিনিসগুলো যদি আমরা স্ট্রিমলাইন করে ফেলতে পারি, আমাদের সামনে আমরা আরও মানে
কি পরিমাণ যে ভালো সিনেমা পাবো তার শুধু মানে স্কাই ইজ দ্য লিমিট। আমরাও আশা করছি অবশ্যই বাংলাদেশ এরকম সিনেমা আমাদের বাংলাদেশে আসুক, আমরাও দেখি। আপনার কি মনে হয় যে একটা বিশ্বমানের সিনেমা এবং বাংলাদেশের সিনেমার মধ্যে কোন জায়গাগুলোতে আমাদের খাত রয়েছে, যে এগুলো আমাদের ডেভেলপ করলে আমরা ওই জায়গাটায় যেতে পারি? কোন কোন বিষয়গুলোকে আপনি আইডেন্টিফাই করবেন? বিশ্বমানের তো কিছু সিনেমা বললাম যে আমাদের হচ্ছে, সেটা বাদেও যে সিনেমাগুলোকে আমরা মানে গ্লোবালি নিতে পারছি না বা নিচ্ছি না, সেটা আমি বলবো যে ইটস ভেরি নর্মাল। যে কোনো দেশেই কিছু গ্লোবাল সিনেমা হয়, আবার ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য আবার কিছু অন্য বাণিজ্যিক সিনেমাও হয়। সো আমাদেরও আসলে সেটাই হচ্ছে। আর আমাদের যে বাণিজ্যিক সিনেমা সেটা আসলে মানে বিশ্বের কাছে নেওয়ার আসলে প্রয়োজনও নেই। হ্যাঁ, এটা আমাদের শুধু থিয়েটারকে বাঁচা রাখার জন্যই আসলে দরকার। বাট তারপরেও যারা আসলে চেষ্টা করছে বিশ্বমানের বানাতে কিন্তু পারছে না, মানে তাদেরকে বলবো যে আপনারা বাইরের সিনেমাগুলো বেশি করে দেখেন, সেটা এক। আর হচ্ছে বাইরের সাথে একটু কোলাবোরেশন করেন, বা আমাদের যারা বিশ্বমানের কাজ করেছে তাদের সাথে কোলাবোরেশন করেন। এখন এরকম অনেক রিসোর্স পারসন আছে, সো তাদের কাছ থেকে যদি আপনারা কাজটা দেখিয়ে নিয়ে কাজটা মেন্টরিং করে বেটার করতে পারেন, অফকোর্স আমরা অনেক বেটার সিনেমা পাবো। আপু, এবার আমরা একটু পরিবারের দিকে যাব। আপনি দেশ বরেণ্য শিল্পী রফিকুল আলম এবং আবিদা সুলতানার পুত্রবধূ। এই যে এত সম্মানিত বরেণ্য মানুষদের পুত্রবধূ, এবং আপনিও একাধারে সেই পরিবার থেকে একজন গুণী মানুষ, পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন কাজগুলোতে? আমার তো মানে বিয়ে করেছি বেশি দিন হয়নি, 2 বছর হয়েছে। সো হ্যাঁ, সোফার খুবই সাপোর্টিভ। আর আমার এই ফ্যামিলি থেকে আমি ভালো সাপোর্ট পাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমার বাবা আবার দিন দিন খুব রিলিজিয়াস হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আমার সাপোর্ট আরও কমে যাচ্ছে। সো এই হচ্ছে আমার পরিবারের অবস্থা। বাট আই এম ভেরি লাকি যে আমার হাজব্যান্ড একটা মিউজিশিয়ান। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাটলিস্ট ক্যারিয়ারের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের খুব ভালো। আপনার ছোটবেলায় এবার একটু ফিরে যেতে চাই। ছোটবেলায় এই যে আপনার দেখলাম ফুল ফ্যামিলি, যদি আমি বলি, সবাই অনেক ক্রিয়েটিভ, অনেক গুণী, অনেক মেধাবীও। তো এই যে এই বিষয়গুলো, বাবা মার ইন্সপিরেশন, তাদের জায়গাগুলো কেমন ছিল? আমি বলবো আমার মায়ের ইন্সপিরেশনটা বেশি ছিল এখানে, কারণ আম্মু লেখালেখি করতো এবং খুবই ভালো লিখতো অ্যাকচুয়ালি। যারাই আম্মু লেখা পড়েছে খুব খুব পছন্দ করেছে। একটু সুকুমার রায় স্টাইলে লিখতো। আর আব্বুর এই ছিল, কথা ছিল যে আমাদের ইংরেজি আর অঙ্কে খুব ভালো হতে হবে। হ্যাঁ, তো সেটাও হয়েছে। হ্যাঁ, তো দুজনই যেদিকে চেষ্টা করেছে আমরা সবটাই পেয়েছি। তো সব মিলিয়ে আমরা ওরকম একটা ক্রিয়েটিভ হয়ে গিয়েছি আমরা 3 ভাই বোন। সো এই মানে এনভায়রনমেন্টটা ওরকম ছিল, আমাদেরকে গান শিখিয়েছে, ছবি আঁকা শিখিয়েছে, এবং মানে লেখালেখিটাও আমরা ভালোই একটা বেস পেয়েছি। সো সব মিলিয়ে একটা মানে খুব একটা ব্লেসড আপব্রিঙ্গিং। বিকজ আবার আব্বুর এটা জবটাও তো ছিল এয়ারফোর্সে, সো পোস্টিং এর চাকরি। সো অনেক শহরে অনেক দেশে থাকা হয়েছে, ঘোরা হয়েছে। আচ্ছা আপু, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরেও আমার আরেকটা কোয়েশ্চেন আপনার প্রতি আছে, যে আমাদের এবারে চলচ্চিত্র উৎসব তো শেষ, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পরের বছর এটাকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি? নতুন কিছু আসছে কিনা, অ্যারেঞ্জমেন্টে আরো কিছু বিগ কিছু আসছে কিনা? পরের বছর আমাদের যেই সেকশনগুলো থাকে সেগুলো তো থাকবেই। আমরা চাবো যাতে আমাদের এই কক্সবাজারের যে নতুন ভেন্যুটা হলো সেটাও আমরা চালিয়ে যেতে চাবো, কারণ এবার শুনেছি একদম 3000 দর্শক হয়েছে ওখানে। সো হিউজ। আচ্ছা, হ্যাঁ, আর সামনের বছরটা যেহেতু আমাদের ফেস্টিভ্যালের 25তম আয়োজন, এবং এই আয়োজক যে রেইনবো ফিল্ম সোসাইটি, তা আমাদের হচ্ছে 50তম আর কি বার্ষিকী আর কি। সো সেটার জন্য তো একটা বড় আয়োজন করার প্ল্যান আছেই। ইনফ্যাক্ট সবচেয়ে বড় আয়োজন করার প্ল্যান আছে। আমাদের 2 বছর আগে যে আমরা দেখেছি শর্মিলা ঠাকুর এসেছিলেন, মাজিদি এসেছিলেন, আমরা চেষ্টা করব যে সেটাকেও ছাপিয়ে যেতে। সো দেখি। শুভকামনা থাকবে সবসময়। অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য অনেক ধন্যবাদ। দর্শক আসলেই আসলে কোনো প্রোগ্রাম হয় আপনার সাকসেসফুল হয়। সো আমাদের এবার চলচ্চিত্র উৎসবে আমরা যে পরিমাণ সাড়া পেয়েছি এবং প্রতি বছরই যে পরিমাণ সাড়া পাই, আমরা আসলে অনেক কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। থ্যাংক ইউ আপু। দর্শক, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।